প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই করোনাকালীন অবস্থায় সবাই এখন বাসায় অনেকটা বন্দির মতোই। তারপরেও আমাদের সম্মানিত প্রধান শিক্ষকের দিক নির্দেশনায় আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। এর পরিপ্রেক্ষিতে আজকে আমি নবম শ্রেণীর ফিনান্সের চতুর্থ অধ্যায় অর্থের সময়মূল্য থেকে একটি ক্লাস আজকে তোমাদের জন্য পরিবেশন করব। এই অর্থের সময়মূল্যের দুইটি ভাগে ভাগ করেছি। আজকে এটির প্রথম পর্ব। আজকে অর্থের সময়মূল্যের প্রথম পর্ব। অর্থের সময়মূল্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে বর্তমান মূল্য, আরেকটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য। বর্তমান মূল্য ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট ভ্যালু, আর ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু। আমাদের বর্তমানের 1 টাকা পূর্বের 1 টাকার সমান ছিল না। বর্তমানের যে 1 টাকা ভবিষ্যতে আবার 1 টাকার সমান হবে না। এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যেরও পরিবর্তন ঘটে, এটাকেই বলা হয় অর্থের সময় মূল্য। এক সময় যে টাকা দ্বারা 1 মণ চাল ক্রয় করা যেত, এখন সেই টাকা দ্বারা 1 মণ চাল ক্রয় করা যায় না। তার চেয়ে অনেক বেশি টাকার প্রয়োজন হয়। তাহলে বোঝা যাচ্ছে, যদি তখন 500 টাকা দিয়ে 1 মণ চাল ক্রয় করা যেত, এখন যদি 1000 টাকা দিয়ে সেই পরিমাণ চাল ক্রয় করা যায়, তখনের 500 টাকা এখনের 1000 টাকার সমান। তাহলে বর্তমান মূল্য যেটা হবে, ভবিষ্যতে সেই মূল্যটা কি হবে? অর্থের মূল্যটা হ্রাস পাবে। সেটাই আমরা অতীত থেকে দেখে এসেছি। আমাদের অতীতের যে মা বাবারা যে মূল্যে পণ্য ক্রয় করেছে, আমরা তার চেয়ে বেশি মূল্যে পণ্য ক্রয় করছি। একই কোয়ান্টিটির পণ্য ক্রয় করছি, কিন্তু বেশি টাকা দিয়ে। সেহেতু বোঝা যাচ্ছে কি, অর্থের মূল্য পূর্বে যা ছিল, বর্তমানে সে মূল্যটা হ্রাস পেয়েছে। তাহলে আজকে আমরা প্রেজেন্ট ভ্যালু নিয়ে আলোচনা করব। বর্তমান মূল্য ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট ভ্যালু, আর এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিভি। এটাকে বলা হয় পিভি দ্বারা সূচিত করা হয়। তাহলে প্রেজেন্ট ভ্যালুর সূত্র হচ্ছে এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। এই এফভি মানে কি? এফভি মানে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু। এন মানে নাম্বার অফ ইয়ার বা বছর সংখ্যা। আই মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে তুমি যদি একটা টাকা ভবিষ্যতের জন্য রেখে থাকো, তার বর্তমান মূল্য কিভাবে কত হবে সেটা বের করার সূত্রটা হচ্ছে কি, যে পিভি ইকুয়াল টু এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে এফভি দ্বারা কি বোঝায়? ফিউচার ভ্যালু। এন দ্বারা বোঝায় নাম্বার অফ ইয়ার বা বছর সংখ্যা। আই দ্বারা বোঝায় রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার।
বাংলাতে বলা হয় এটা ভবিষ্যৎ মূল্য, এটা হচ্ছে বছর সংখ্যা, এটা হচ্ছে সুদের হার। তাহলে এখন আমরা একটা অঙ্ক লিখি যে জনাব হাসান 10 বছর পর 10 লক্ষ টাকা পাওয়ার আশায় সোনালী ব্যাংকে সুদে কিছু টাকা জমা রাখতে চান। তাহলে কিছু টাকা, এখানে কিছু টাকা বলতে কত টাকা সেটা আমরা জানি না, সে কত টাকা জমা রাখতে চাচ্ছে, বর্তমানে কত টাকা জমা রাখতে চাচ্ছে সেটা জানি না। এখন আমরা বের করব জনাব হাসান সোনালী ব্যাংকে কত টাকা জমা দিবেন বা জমা রাখবেন। তাহলে সে কত টাকা জমা রাখলে সে 10 বছর পর 10 লক্ষ টাকা পাবে সেটা আমরা বের করব। এখন আসি আমরা এই যে প্রেজেন্ট ভ্যালুর সূত্র, সেই প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা আমরা ব্যবহার করব। পিভি ইকুয়াল টু FD divided by 1 plus I power m। আমরা এখানে লিখছি FD সমান হচ্ছে ফিউচার ভ্যালু, তাহলে ফিউচার ভ্যালু এখানে কত? 10 লক্ষ টাকা হচ্ছে ফিউচার ভ্যালু, তাহলে FD সমান 10 লক্ষ। FD সমান হচ্ছে 10 লক্ষ। তারপরে I ইকুয়াল টু 8%। এখন 8%টাকে আমাদের দশমিকে নিতে হবে, লিখবো বা 8 ডিভাইডেড বাই 100 বা 0.08। তাহলে এটাকে কি করতে হবে? আমাকে 100 দ্বারা ভাগ করতে হবে। পার্সেন্টেজ শতকরা হার মানে 100 টাকায় 8 টাকা, তাহলে 100 দ্বারা ভাগ করে আমি এটাকে দশমিকে নিয়ে আসলাম, তাহলে সেখানে হচ্ছে কি 0.08। এবার n মানে হচ্ছে আমার বছর সংখ্যা, তাহলে কত বছরের জন্য রাখছে? 10 বছরের জন্য রাখছে, তাহলে n এর মান হবে কত? 10। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এই মানগুলি বুঝতে পেরেছো। এখন কোথায় কোন মানগুলি বসবে সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অঙ্কটা করাটা অনেক বেশি সহজ হয়ে দাঁড়াবে তোমাদের জন্য। এখন আমি লিখলাম কি, এখানে FD জায়গায় আসবে 10 লক্ষ, 1 প্লাস I এর জায়গায় আসবে 0.08, n এর জায়গায় আসবে 10।
এবার আমরা লিখলাম 10 লক্ষ 1.08, এখানে পাওয়ার 10। এবার আমরা এই মানটাকে সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে বের করব যে 1.08 পাওয়ার 10 ইকুয়াল টু আমাদের বের হয়েছে 2.158925। তাহলে উপরে 10 লক্ষ, নিচে হচ্ছে 2.158925। এবার আমরা 10 লক্ষকে ভাগ করব, 10 লক্ষ ভাগ 2.158925। তাহলে 4 6 3 1 9 3.487 এই টাকাটা আসলো। আমরা সবসময় দশমিকের পরে 2 ঘর রাখবো উত্তরে গিয়ে। এখানে 3 নাম্বার ঘরে 5 বা 5 এর অধিক হলে মনে মনে হয় 2 নাম্বার ঘরে 1 যোগ হবে। এটা দশমিকের নিয়ম। দশমিকের অঙ্কের নিয়ম কি, যে যদি 2 ঘর রাখি 3 নাম্বার ঘরে 5 বা 5 এর অধিক, 3 ঘর রাখলে 4 নাম্বার ঘরে 5 বা 5 এর অধিক থাকলে 1 যোগ হবে 3 নাম্বার ঘরে। আর যদি 2 ঘর রাখি তাহলে 3 নাম্বার ঘরে 5 বা 5 এর অধিক হলে 1 যোগ হবে 2 নাম্বার ঘরে। তাহলে এখন রেজাল্টটা হবে 4 6 3 1 9 3.49 এত টাকা। তাহলে আমরা দেখতে পাইলাম কি, যদি আমি 4,63,193 টাকা 4,63,193 টাকা যদি বর্তমানে জমা দেই, তাহলে 10 বছর পর পাবো আমি কত টাকা? 10 লক্ষ টাকা পাবো 10% হার সুদে, সরি 8% হার সুদে। 8% হার সুদে আমি 4,63,193 টাকা রাখলে আমার 10 বছর পর আসবে 10 লক্ষ টাকা। তাহলে বর্তমানের এই টাকাটা ভবিষ্যতে আমি পাবো 10 লক্ষ টাকা। এখন আমরা যে এই যে সুদের হার, এই সুদের হারটা ধরলাম, এই সুদের হারটা হলো আমাদের বার্ষিক সুদের হার, বোঝা গেছে। এখন বার্ষিক সুদের হার জায়গায় আমাদের এখানে মাসিক সুদের হার, দ্বিমাসিক সুদের হার, ত্রৈমাসিক সুদের হার, ষান্মাসিক সুদের হার, এই ধরনের আরো 4টা সিস্টেমে আমাদের সুদের হার থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় চক্রবৃদ্ধির সংখ্যা। যদি বার্ষিক সুদের হার দেওয়া থাকে তাহলে চক্রবৃদ্ধি হয় একবার। এবার মাসিক হইলে কি হয়, দ্বিমাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক হলে কি হবে, সে চক্রবৃদ্ধিগুলি আমরা একটু দেখব এখন। তাহলে যদি বলে মাসিক চক্রবৃদ্ধি, বলতে পারে দ্বিমাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তারপরে ষান্মাসিক চক্রবৃদ্ধি। এখন মাসিক চক্রবৃদ্ধি বললে এই 12কে 1 দ্বারা ভাগ, তাহলে 12 বার, এতবার চক্রবৃদ্ধি হবে। দ্বিমাসিক বললে 12কে 2 দ্বারা ভাগ করলে তাহলে 6 বার চক্রবৃদ্ধি হবে।
ত্রৈমাসিক বললে 12কে 3 দ্বারা ভাগ করলে 4 বার চক্রবৃদ্ধি হবে। ষান্মাসিক বললে 12কে 6 দ্বারা ভাগ করলে 2 বার চক্রবৃদ্ধি হবে। তাহলে চক্রবৃদ্ধি সংখ্যা বার্ষিক হলে 1 বার, মাসিক হলে 12 বার, দ্বিমাসিক হলে 6 বার, ত্রৈমাসিক হলে 4 বার, ষান্মাসিক হলে 2 বার হবে। তাহলে একটু আগে আমরা বার্ষিক চক্রবৃদ্ধিটা বুঝছি, এখন আমরা মাসিক চক্রবৃদ্ধিটা বুঝবো। তাহলে তোমরা দ্বিমাসিক, ত্রৈমাসিক এবং ষান্মাসিক আশা করি নিজেরাই করতে পারো। আমরা আগের অঙ্কটাই আমরা লিখব, শুধু ওইখানে বার্ষিকের জায়গায় আমরা মাসিক চক্রবৃদ্ধি ধরে করব। তাহলে যদি লিখি জনাব হাসান মাসিক 8% হার সুদে 10 বছর পর $10 লক্ষ টাকা পাওয়ার আশায় সোনালী ব্যাংকে কিছু টাকা জমা রাখতে চান। তাহলে প্রশ্ন আসতে পারে, জনাব হাসানের সোনালী ব্যাংকের অর্থের বর্তমান মূল্য কত? তাহলে এইভাবেও প্রশ্নটা আসতে পারে, অর্থের বর্তমান মূল্য কত। এখন যদি এখানে মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এই ধরনের কথা লেখা থাকে, তখন আগের সূত্রটার মধ্যে একটু পরিবর্তন আসবে। তাহলে কি পরিবর্তন আসবে আমরা দেখি। পিভি ইকুয়াল টু এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন, এটা ছিল আগের সূত্রটা। এই সূত্রের সাথে এখানে এম, এখানেও এম আসবে। তাহলে এই এমটা হচ্ছে কি চক্রবৃদ্ধির সংখ্যা, চক্রবৃদ্ধি সংখ্যা। তাহলে আমরা লিখি এফভি সমান আগের মতো 10 লক্ষ টাকা, আই সমান হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 8% বা 0.08, এন মানে 10 বছর, এম মানে হচ্ছে 12 বার। কতবার চক্রবৃদ্ধি হবে? 12 বার চক্রবৃদ্ধি হবে। এবার যদি মানগুলি বসে আমরা, এফবির মান হচ্ছে 10 লক্ষ, ওয়ান প্লাস আই এর মান হচ্ছে 0.08 ডিভাইডেড বাই এম এর মান হচ্ছে কত? 12, আর এখানে এন এর মান হচ্ছে 10 গুণ এম এর মান হচ্ছে 12। তাহলে এখানে 10 লক্ষ, এখানে 1 প্লাস
তাহলে 0.08 কে 12 দ্বারা ভাগ করব, 0.08 ভাগ 12 প্লাস 1 একবারে দিয়ে ফেললে আমাদের আসবে, তাহলে 1টা লিখতে হবে না, আমরা একবারে লিখে ফেলব 0.00667 পাওয়ার 120 120। তাহলে এটার উপর পাওয়ার হবে 120, করাতে আসছে 10 লক্ষ ভাগ 2.219641112। এখন 10 লক্ষকে ভাগ করব আমরা, ভাগ 2.219641112 দ্বারা ভাগ করাতে আসছে 4,50,523.281। আমরা পূর্বের অঙ্কে দেখছি যে 3 নাম্বার ঘরে 5-এর অধিক ছিল, এখন 3 নাম্বার ঘরে 5-এর চেয়ে ছোট। 3 নাম্বার ঘরে যেহেতু 5-এর চেয়ে ছোট, তাহলে পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ হবে না, তাহলে উত্তরটা হবে 450,523.28 এত টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে যে অর্থের বর্তমান মূল্য বুঝলে, বর্তমান মূল্য নির্ণয়ের জন্য আমার বার্ষিক চক্রবৃদ্ধি এবং মাসিক চক্রবৃদ্ধি বুঝছো। এর থেকে তোমরা দ্বিমাসিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি এবং ষান্মাসিক চক্রবৃদ্ধি বের করতে পারবে। শুধু পরিবর্তনটা কি হবে, এখানে এম এর মানের জায়গায় আমার মাসিক চক্রবৃদ্ধিতে 12 বসাইছি, তোমরা দ্বিমাসিক করলে 6 বসবে, ত্রৈমাসিক করলে 4 বসবে এবং ষান্মাসিক করলে 2 বসবে। তোমরা সবসময় মনে রাখবা, চক্রবৃদ্ধি সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে অর্থের মূল্যের পরিবর্তন ঘটবে। চক্রবৃদ্ধি সংখ্যা বৃদ্ধি পেলে একরকম, হ্রাস পেলে আরেক রকম হবে। তো আজকে আমরা অর্থের সময় মূল্য বুঝলাম, এটা কি বর্তমান মূল্য বুঝেছি। আগামী পর্বে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য নিয়ে আলোচনা করব। তো তোমরা বাসায় এই অঙ্কটারই চক্রবৃদ্ধির দ্বিমাসিক, ত্রৈমাসিক এবং ষান্মাসিক এটা করার চেষ্টা করবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে জানাবা, আমি আবার চেষ্টা করব তোমাদের ওইগুলির উপরও একটা ক্লাস দেওয়ার জন্য। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সকলকে। আগামী পর্বে আবার দেখা হবে তোমাদের সাথে ভবিষ্যৎ মূল্য নিয়ে, অর্থের ভবিষ্যৎ মূল্য নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাই।